শহীদ বুদ্ধিজীবী দিবসে সূর্য সন্তানদের জাতির বিনম্র শ্রদ্ধা, সারা দেশে নানা কর্মসূচি, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া। ফরিদপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন স্থানে ফাটল, আতঙ্কে শিক্ষক শিক্ষার্থীরা। ময়মনসিংহে হেলে পড়েছে 5 তলা আবাসিক ভবন, সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। দীর্ঘ 3 দশক পর দিনাজপুর 6 আসনে বিএনপির একক প্রার্থী ডাক্তার জাহিদ নির্বাচিত হলে পাল্টাবে অবহেলিত জনপদের ভাগ্য, আশা স্থানীয় নেতাকর্মীদের। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ জানাবো। সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে জাতির সূর্য সন্তানদের। দিবসের প্রথম প্রহরে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে ভিড় জমান নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিভিন্ন সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এছাড়া শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন স্থানে দোয়া, আলোচনা সহ নানা কর্মসূচি পালিত হয়। সকাল 8টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য ডক্টর মাইনুদ্দিন। পরে প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা দলে দলে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান। এ সময় শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে ক্যাম্পাসে আলোচনা সভায় শহীদদের আত্মত্যাগকে প্রেরণা হিসেবে ধারণ করে দেশ গঠনে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। রংপুরের টাউন হল চত্বরে বধ্যভূমিতে ফুল দিয়ে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন। পরে শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে মেধাশূন্য করতেই পাকিস্তানিরা খুঁজে খুঁজে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছে। পরে শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতির যে বিবেক, জাতির যারা বুদ্ধিজীবী ছিলেন তাদেরকে নির্মমভাবে দেশের দোসরদের সহযোগিতায় তদানীন্তন পাক হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করেছে জাতিকে মেধাশূন্য করার জন্য। নানা কর্মসূচির মধ্য দিয়ে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকাল 7টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে 1 মিনিট নীরবতা পালন, দোয়া ও মোনাজাত করা হয়। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাদারীপুরের জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে সকালে সড়ক বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ফরিদপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ। সাম্প্রতিক ভূমিকম্পে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, এতে আতঙ্কে শিক্ষক শিক্ষার্থীরা। ভূমিকম্পের পর একটি কক্ষ বন্ধ রাখায় দেখা দিয়েছে শ্রেণীকক্ষের সংকটও। বিদ্যালয়টির নতুন একটি ভবন নির্মাণের দাবি দীর্ঘদিনের। ফরিদপুর শহরে গোয়ালচামট প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু হয় 1918 সালে। স্বাধীনতার পরপরই স্কুলটি জাতীয়করণ হয়। রঙের কারণে বাইরে থেকে বোঝা না গেলেও প্রায় 3 দশক আগে নির্মিত ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ। সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্পে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। ভবনের বিভিন্ন কক্ষে খসে পড়ছে ছাদের পলেস্তারা। নতুন করে ফাটল দেখা দেয়ায় আতঙ্কে শিক্ষক শিক্ষার্থীরা। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই ভবনটিতে অব্যাহত রাখা হয় পাঠদান কার্যক্রম। একটি রুম বন্ধ রাখায় দেখা দিয়েছে শ্রেণীকক্ষ সংকট। ভূমিকম্পের পরে আমরা এই নিচের তলায় ক্লাস করি, এর উপরে তলায় ভূমিকম্পের পর
উপরে রুমটি বন্ধ করে দেওয়া হয়েছে। উপরে যে ছাদ আছে, ছাদ থেকে হালকা হালকা ফেটে গিয়েছে। এখন আমরা ওই ক্লাসে ক্লাস করতে ভয় পাচ্ছি। আমরা বাচ্চাদেরকে নিয়ে আতঙ্কে থাকি। আমাদের একটা শ্রেণী কক্ষে স্বল্পতার জন্য আমরা দুটো শ্রেণী কক্ষকে একসঙ্গে মিলে ক্লাস করি। ড্যাম হয়ে যাওয়ার কারণে হলো ওই যে বোর্ডে কারেন্টের যে বোর্ড সুইচ বোর্ড গুলো কারেন্ট হয়ে যায় থেকে। কক্ষ সংকটের কারণে মাঝে মধ্যেই মাঠেও ক্লাস নেওয়া হয়। জরাজীর্ণ ভবনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হলেও দীর্ঘদিনেও মেলেনি সমাধান। কক্ষ সংখ্যা কম হওয়ার কারণে আমরা মাঝে মাঝেই শিক্ষার্থীদের মাঠে ক্লাস নিতে বাধ্য হই। যে উপজেলা শিক্ষা কর্মকর্তা তিনিও বারবার আমার কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, কিন্তু এই পর্যন্ত আমার ভবনের ব্যাপারে কোনো রকমের সমাধান হয়নি। স্কুলটি পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমি সরজমিনে ওইটা দেখবো, দেখে যদি ওই বিদ্যালয়ে যদি ভূমিকম্পের কারণে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, বিশেষ করে ওই শ্রেণীকক্ষে ফাটল বা কোনো সমস্যা হয়ে থাকে, সেগুলো দেখে আমি জরুরি পদক্ষেপ গ্রহণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। গোয়ালচামট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2 শাখায় শিক্ষার্থীর সংখ্যা 3 শতাধিক। সাইফ আহমেদ, যমুনা নিউজ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। পেছনে পড়া যারা আমাদেরকে সবসময় বিভ্রান্ত করতে চায় ধর্মের কথা বলে, সেটার দিকে যাব। আমরা তো 71 সালকে ভুলতে পারি না। আমরা যারা দেশ স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিলাম, লড়াই করেছি, যুদ্ধ করেছি, এই দেশে একটা স্বাধীন ভূখণ্ড এনে দেওয়া হয়েছে, যার ফলে আমরা এখানে বেঁচে আছি, টিকে আছি এই ভূখণ্ডে। সেটার দিকে থাকবো নাকি আমরা যারা সেটাকে নস্যাৎ করতে চেয়েছিল তাদের দিকে থাকবো? বলতে আজকে এই প্রশ্নগুলো আসছে এই জন্যে যে এই শক্তিটি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। এই শক্তি আজকে আবার মানুষকে বিভ্রান্ত করছে সেই ধর্মের নামেই। 1971 সালেও কিন্তু সেই ধর্মের নামেই বিভ্রান্ত করতে চেয়েছিল। অথচ এই শক্তিটি 1947 সালে যখন এই দেশের মুসলমানরা তাদের যে সেলফ ডিটারমিনেশন, নিজেদের জেগে ওঠার একটা নিজেদের নিয়ন্ত্রণ করবার যে ক্ষমতা, শক্তি, সেটার জন্য যখন লড়াই করেছিল, 47 সালে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল, তখন এই শক্তি কিন্তু সেটি আবার তারও বিরোধিতা করেছিল। এটা কিন্তু অনেকেই আমরা ভুলে যাই। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, 1947 সালে এই শক্তিটি সেদিন পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল। ওই শক্তি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। আজকে আবার ওই শক্তি ভোল পাল্টে, চেহারা পাল্টে তারা কিন্তু এমন ভাব দেখাচ্ছে যে তারাই নতুন বাংলাদেশ করতে পারবে। আমরা কেন সারা বাংলাদেশের মানুষ একথা বিশ্বাস করতে পারে না? যে আমার জন্মকে অস্বীকার করেছে, যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে, তাকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে বলে আমি অন্তত মনে করি না, যারা আমার যুদ্ধের সঙ্গে জড়িত ছিল। বন্ধুগণ, আমরা বারবার পরীক্ষা দিয়েছি। বাংলাদেশের মানুষ বরাবরই স্বাধীনতার জন্য লড়াই করেছে, তার নিজের যে অধিকার, সেই অধিকার আদায়ের জন্য লড়াই করেছে, তার নিজের অস্তিত্বকে রক্ষা করবার জন্য লড়াই করেছে। আজকে থেকে না, সেই মোগল সাম্রাজ্য থেকে, মোগলরা যখন এই দেশে আপনার আসে, তখন থেকে এই দেশের মানুষ, এই ভূখণ্ডের মানুষ কিন্তু তারা স্বাধীনতার জন্য লড়াই করেছে। আমরা বড় ভূঁইয়ার কথা জানি, আমরা তিতুমিরের কথা জানি, সবার কথাই আমরা জানি, তাই না? ময়মনসিংহে একটি 5 তলা আবাসিক ভবন হেলে পড়েছে। স্থানীয়রা জানান, শনিবার রাতে নগরীর গোলকি বাড়ি বাইলেনের এই ভবনের নিচ তলায় ফাটল দেখা দেয়। পরে ভবনটি কিছুটা হেলে পড়লে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে তাদের নিরাপদে সরিয়ে নেয়। বিচ্ছিন্ন করা হয় ভবনটির বৈদ্যুতিক সংযোগ। ভবন মালিকের স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, পাশে ডেভেলপার কোম্পানির বহুতল অট্টালিকার কাজের কারণে হেলে পড়ে ভবনটি। এই ঘটনায় বন্ধ নির্মাণাধীন ভবনের কাজও। ভ্যাকুম মেশিন লাগাইছিল ওই গর্ত করার জন্য, তখন তাড়াতাড়ি তারা আবার কিছু বেকো দিয়ে কিছু মাটি ফেলায় তারা চলে গেছে। এরকম চিপা রাস্তার মধ্যে এত বড় বাড়ির হলো পারমিশন তারা কিভাবে দেয়? মাল সামানা নিয়ে চলে যাইতেছি, এখন আমাদের তো মনে করেন যে এটা রিক্সের উপর আর থাকা সম্ভব হইতেছে না। সংবাদ সারা দেশের সময় হলো একটা বিরতির সঙ্গেই থাকুন।
দীর্ঘ ৩ দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে দিনাজপুর ৬ আসনে একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এবার আসনটিতে বিএনপির একক প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসকের হাতেই উঠেছে ধানের শীষ প্রতীক। দীর্ঘ প্রতীক্ষার পর এমন প্রার্থী পেয়ে উচ্ছ্বসিত স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ভারত সীমান্তবর্তী হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে দিনাজপুর ৬। স্বাধীনতার পর থেকে এই আসনে ধানের শীষের একক প্রার্থী দিতে পারেনি বিএনপি। এবারের নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেনকে ধানের শীষের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ৩০ বছর পর নিজ দলের একক প্রার্থী পেয়ে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। বিগত ৩০ বছর ধরে আমরা কোনো প্রার্থী পাইনি, আমরা হাকিমপুরে আজকে ধানের শীষের প্রার্থী পেয়েছি, এই জন্য আমরা আনন্দিত। উনি যে আমাদের এখানে নির্বাচন করার জন্য ইচ্ছা পোষণ করেছেন এবং দল যে তাকে মনোনয়ন দিচ্ছে, এটা এই দিনাজপুর ৬ আসন বাসীর জন্য একটা বিষয়ের একটা গৌরব। আমরা দল মত নির্বিশেষে সবাইকে সাথে করে নিয়ে ইনশাল্লাহ দিনাজপুর ৬ আসনে আগামী নির্বাচন করব, ইনশাল্লাহ জয়যুক্ত হবে ইনশাল্লাহ। স্থানীয়রা বলছেন সীমান্তবর্তী হওয়ায় বরাবরই অবহেলিত রয়ে গেছে এ আসনটি। এখানে গড়ে ওঠেনি কোনো শিল্প কারখানা, রাস্তাঘাটের অবস্থাও নাজুক। দলের প্রভাবশালী নেতা হওয়ায় আশার আলো দেখছেন ভোটাররা। দীর্ঘ ৪৭ বছর পর এই ৪ থানা দিনাজপুর ৬ আসন একটা ভালো যোগ্য শিক্ষিত একটা প্রার্থী পাইছে। বিএনপি প্রার্থী যদি এখানে আসে ৬ নম্বরে, আপনার এলাকার উন্নয়ন মোটামুটি ভালোভাবে উন্নয়নটা হবে। ডক্টর জাহিদকে যদি আমরা ভোট দেই, সে আমাদের এলাকার উন্নয়ন করতে চাইছে বা করবে, এটা আমাদের আশা আছে। জয়ী হলে সীমান্তবর্তী এ অঞ্চলটির আর্থ-সামাজিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নতি, শিক্ষা, স্বাস্থ্য সহ মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থী ডাক্তার জাহিদ হোসেন। এখানকার বেশিরভাগ মানুষ দারিদ্র্য সীমার নিচে আছে, তাদের দারিদ্রতা বিমোচন এবং দুবেলা পেট পুড়ে খেতে পারে এইটার ব্যবস্থা এবং এই ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা, এগুলো নাম্বার 1 প্রায়োরিটি। দিনাজপুর ৬ আসনে মোট ভোটার সংখ্যা ৫,৭০,০০০। জারিন অর্নি, যমুনা নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টা পর কুমিল্লায় শুরু হয়েছে অবৈধ নির্বাচনী পোস্টার ও ব্যানার অপসারণ কাজ। সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগুলিতে এই অভিযান চালানো হয়। রাস্তার লাইট পোস্ট, দেয়াল ও বিলবোর্ড থেকে পোস্টার অপসারণ করা হয়। সিটি কর্পোরেশনের কর্মীরা জানান, আগে কিছু পোস্টার ব্যানার প্রার্থীরা নিজ উদ্যোগে অপসারণ করলেও শহরের বেশিরভাগ এলাকায় তা রয়ে গেছে। তাই নগরীকে পরিচ্ছন্ন রাখতে মাঠে নেমেছে সিটি কর্পোরেশন। আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা। মেহেরপুরের গাংনীতে ২ মোটরসাইকেলের সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বামনদিতে হয় এই দুর্ঘটনা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ১০ম শ্রেণীর শিক্ষার্থী রাকেশ ও তার বন্ধুরা দুটি বাইক নিয়ে কুষ্টিয়ার দিকে যাবার সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাইকের সাথে সংঘর্ষ হয়। এতে রাকেশ, শয়ন এবং অভিক সহ ৪ জন আহত হয়। উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাকেশকে মৃত ঘোষণা করেন। এছাড়া শয়নের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিভিন্ন প্রক্রিয়া শেষে পাটের বস্তায় আলু বীজ সংরক্ষণ করা হয় হিমাগারে। সেই বীজ আলু শুধুমাত্র বাজারজাত করার সময় অধিক মুনাফার জন্য কাঠের বক্সে বিক্রি করা হয়। একসময় উন্নত মানের বীজ আলু হল্যান্ড থেকে কাঠের বক্সে আসলেও এখন সেই আলুর বক্স তৈরি হচ্ছে ঠাকুরগাঁওয়ে। পরবর্তীতে দেশে উৎপাদিত বীজ আলু বিক্রির জন্য পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে। অধিক ফলনের আশায় এসব বীজ আলু কিনে প্রতারিত হচ্ছেন কৃষকরা। কেরোসিন কাঠ দিয়ে নিখুঁতভাবে বক্স তৈরির কাজ করছেন কারিগররা। দেখে বোঝার উপায় নেই এটি আসল নাকি নকল। এই বক্সেই দেশি আলুর বীজ ভরে পরবর্তীতে বাজারজাত করা হবে বিদেশি ব্র্যান্ডের নামে। এই চিত্র ঠাকুরগাঁওয়ের। কার্টনগুলোতে কোম্পানির মনোগ্রাম আর আলুর পটকি, স্টারেজ, ডায়মন্ড এগুলা বসাচ্ছে আর কি। আমার তো একটা ফার্নিচার তৈরি করি, একটা খাট তৈরি করি, আমার ওয়াটা যেটা পাবো সেটাই করি, এটা না তো।
স্থানীয় বীজ আলু ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হলেও কাঠের বক্সে বিক্রি হয় ১৫০ টাকায়। কয়েক বছর আগে উন্নত মানের আলুর বীজ দেশে আসতো হল্যান্ড থেকে। সেই বীজ ব্যবহার করে বেশ লাভবান হয়েছেন জেলার চাষিরা। তবে সম্প্রতি আমদানি করা আলুর বীজের বক্স নকল করে তাতে নিম্নমানের বীজ প্যাকেটজাত করে বাজারে ছাড়ছেন কিছু অসাধু ব্যবসায়ী। এতে প্রতারিত হচ্ছেন আলু চাষিরা। ঠাকুরগাঁয় তৈরি হচ্ছে কার্টন হিসাবে শ্যাম, কিন্তু আমরা চিনতে পারতেছি না যেটা বিদেশের আলু না বাংলাদেশের আলু। একবার লাগাইলেই আর দ্বিতীয়বার লাগানো যাচ্ছে না। বিদেশি কার্টনের মতো করে তৈরি করে আমাদের কাছে অতিরিক্ত দামে বিক্রি করছে, আবার বিদেশের মতো মান না। সারা বছর হিমাগারে বস্তার মধ্যে আলু রাখতেছে, কিন্তু বিক্রি করার সময় কার্টনে করে বেচতেছে। এই কারণে কিন্তু কৃষকরা অনেক লোকসানের সম্মুখীন হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বীজ আলুর মান যাচাই করে বাজারজাত করলে অনেকাংশেই সংকট কাটবে। বাজারে আলু 40 থেকে 50 টাকা কেজি বীজ আলু ব্যবহার বিক্রি হচ্ছে, অহরহ বিক্রি করতে হচ্ছে। আর এই আলুটাকে আমি কৃষককে বলবো যে ব্যবহার করার জন্য, কার্টনের আলু যেন তারা ব্যবহার না করে, অন্তত পক্ষে ঠাকুরগাঁও জেলার কৃষকরা। এইটাকে আবার নোটিফিকেশনের আওতায় আনা উচিত। তাহলে হচ্ছে যে এই বীজের ক্লাসগুলা সরকার নিয়ন্ত্রণ করবে, এবং সরকার নিয়ন্ত্রণ করলে আসলে এই ধরনের কার্যক্রমগুলা নিয়ন্ত্রণ হবে, বন্ধ হবে। চলতি মৌসুমে জেলায় ২৮,০০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বীজ আলুর বাজার সম্পর্কে জানাতে আমরা যাচ্ছি বগুড়ায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মেহেরুল সুজন, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সুজন, অধিক মুনাফার জন্য বীজ আলু কাঠের বক্সে বিক্রি করা হচ্ছে এবং এতে কৃষকরা প্রতারিত হচ্ছেন, এই বিষয়টি নিয়ে আমাদের একটু জানাবেন। মারফি, বগুড়ায় আপনি জানেন যে বগুড়ার বিভিন্ন উপজেলায় কিন্তু প্রচুর আলু প্রতি বছর উৎপাদন হয়, এবং এই মুহূর্তে বগুড়ায় যে আলুটি রয়েছে মাঠে সেটি হচ্ছে আগাম জাতের আলু বলে কৃষকরা। আমি যদি আপনাকে একটু দেখাই, মাঠের পর মাঠ কিন্তু আগাম জাতের যে আলু সেটি তোলার অপেক্ষায় রয়েছেন কৃষক, আর হয়তো 10-15 দিন পরে তারা এটি তুলবেন। তবে মূল মৌসুমের যে আলু মারফি সেটি কিন্তু কিছু কিছু কৃষক এর মধ্যে রোপণ করতে শুরু করেছেন। তো সেক্ষেত্রে সকাল থেকে আমি কৃষকদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটা বলছিলেন যে যারা এই নতুন অর্থাৎ মূল মৌসুমের আলু রোপণের জন্য যারা বীজ ঘরে সংরক্ষণ করেছিলেন অথবা হিমাগারে সংরক্ষণ করেছিলেন, তাদের খুব একটা বেগ পেতে হচ্ছে না। তবে যারা এই আলুটা যাদের সংরক্ষণে নেই তাদেরকে কিন্তু আসলে চড়া দামে বগুড়াতেও কিনতে হচ্ছে। যে আলুটি আসলে 12-14 টাকা কেজিতে এই বীজ আলুটি বিক্রি হয়েছে, আমরা কিছুদিন আগেও দেখেছি, সেটি কিন্তু এখন বিভিন্ন কোম্পানির যে প্যাকেটজাত আলু সেগুলো কিন্তু মোটামুটি 50 থেকে 60 টাকা কেজি বীজ আলু বিক্রি হচ্ছে। তো কৃষকরা যেটি বলছেন যে যাদের আসলে আলুটা সংগ্রহী ছিল তারা মোটামুটি সাশ্রয়ী মূল্যে সেটি রোপণ করতে পারছেন। তবে যাদের হাতে আলু নেই, বীজ আলু নেই, তারা কিছুটা কিন্তু দুর্ভোগে পড়েছেন বাড়তি দামের কারণে বীজ আলু। মারফি। সুজন, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।